তৃণমূল নামক অভিশাপটাকে পশ্চিমবঙ্গ থেকে মুক্তি দিতে হবে। আজকে এই যে পুলিশ কর্মীরা এখানে ডিউটি করছেন, এই যে সামনে আমার একজন অফিসার ঘোরাফেরা করছেন, প্রতি মাসে অন্তত 40 থেকে 60,000 টাকা কম বেতন নিয়ে বাড়ি যাচ্ছেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য সরকারি কর্মচারীদের পাশে এই সরকার দাঁড়াতে পারেনি। কিন্তু নিশ্চিত থাকুন আপনারা, নতুন সরকার তৈরি হয়ে যাচ্ছে। আপনারা জুন মাসের এই সপ্তাহের মধ্যে সপ্তম পে কমিশনের সুবিধা আপনারা পেয়ে যাবেন। এই প্রতিশ্রুতি ভারতের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, যিনি স্বপ্ন দেখাতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন। অসমুদ্র হিমাচলের মানুষ যার উপরে আস্থা রাখেন, যার উপরে ভরসা রাখেন, শুধু দেশে নয় গোটা পৃথিবীর মানুষ আজকে বিশ্বাস করছেন এই যুদ্ধোন্মত্ত পৃথিবীতে কেউ যদি শান্তির দিশা দেখাতে পারেন, কেউ যদি সদর্পে বলতে পারেন আজকের পৃথিবী যুদ্ধের নয়, আজকের পৃথিবী বুদ্ধের, তাহলে তিনি নরেন্দ্র মোদী, তিনি বাস্তবায়িত করে দিতে পারেন পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষের স্বপ্ন। দেখুন, তৃণমূল সরকার চলে গেছে, তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে যাবেই। পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে যে সারা পৃথিবী জুড়ে বাঙালিরা যে যেখানে আছেন, সুদূর কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, আমেরিকার বিভিন্ন রাজ্য থেকে, গোটা ইউরোপ থেকে আজকে মানুষ পোস্ট করছেন যে তৃণমূলের বিদায় চাই, তৃণমূলের বিদায়কে নিশ্চিত করতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে আমাদের ভালোবেসে কাছে রেখে দিয়েছিলেন, আমরাও আমাদের মুখ্যমন্ত্রীকে দূরে যেতে দিইনি। লোকসভা নির্বাচন এলেই মুখ্যমন্ত্রী বলতেন আমি দিল্লি যাব। পরবর্তী প্রধানমন্ত্রী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কাছে এসে গেলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বলতো যে সরকারের চাবিকাঠি থাকবে আমাদের হাতে। আমরা বলতাম আপনারা তো এখানে ভালোই আছেন, আপনি কবিতা লিখছেন, আপনি গান গাইছেন, আপনি সুরকার, আপনি রূপকার, আপনি নৃত্যশিল্পী, আপনি কুলো হাতে নিয়ে আদিবাসী ভাই বোনেদের সঙ্গে নেচে চলে যাচ্ছেন। আপনার প্রতিভা দেখে তো স্বয়ং ওপর থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত চমকে চমকে উঠছেন। রবীন্দ্রনাথ আমাদের গীতাঞ্জলি দিয়েছিল, আপনি আমাদের কথাঞ্জলি দিয়েছেন। রবীন্দ্রনাথ গীত বিতান লিখেছিলেন, আপনি আমাদের কবিতা বিতান দিয়েছেন। আপনার দলের নেতা বলে দিয়েছে বাঙালিকে কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখে রাখতে চাননি, রবীন্দ্রনাথের শূন্যস্থান পূরণ করে দিয়েছেন স্বয়ং মমতা ব্যানার্জি। কারণ আমাদের মুখ্যমন্ত্রী তো সাধারণ মুখ্যমন্ত্রী নন। আমাদের মুখ্যমন্ত্রী যখন তখন নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফুটিয়ে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী বাপি লাহিড়িকে গানের সুর লিখে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী ছবি আঁকতে পারেন। আমাদের পুলিশ মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী কলকাতার পুলিশ কমিশনার অনুপ শর্মাকে দিয়ে বলেন এই চাটা একটু নিয়ে এসো। কোথায় নামিয়ে নিয়ে গেছেন আজকে গোটা প্রশাসনকে। আজকে আপনাদের এই জিনিস বুঝতে হবে। আমরা কোন রাজ্যের বাসিন্দা? এখানে অনেক মানুষ হিসাব করছেন যে গোয়ালপুকুরে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। কেন ভবিষ্যৎ নেই? কারণ এখানে সংখ্যালঘু যারা আছে মুসলমান ভাইয়েরা, আজকে তারা নাকি সংখ্যায় বেশি, তাই বিজেপির এখানে নির্বাচন লড়ার কোনো প্রয়োজন নেই। এই ভোট সংখ্যালঘুদের ভোট,
গোয়ালপুকুরের ভাগ্য নির্ধারণ করে দেবেন নাকি সংখ্যালঘুরা। এবার চিন্তা করুন, আপনাদের যিনি বিধায়ক, আপনাদের বিধায়কের পরিবারের যিনি জেলার সভাধিপতি, তো সহসভাধিপতি মানে ভাবা যায় কি ভালোবাসা মানুষের প্রতি। তার সঙ্গে পঞ্চায়েতের প্রধান, হসপিটাল নেই, আধুনিক জীবন নেই, মানুষের চলাচলের সুব্যবস্থা নেই, রাস্তাঘাটের উন্নয়ন নেই, ব্রিজ নেই, পয় প্রণালীর ব্যবস্থা নেই, এখানের কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য পর্যাপ্ত ইরিগেশনের কোনো চিন্তা ভাবনা নেই। দীর্ঘদিন ধরে একটি পরিবার এখানে শাসন করে চলেছে। এখন অন্য সংখ্যালঘু যারা আছেন তাদের আপনি জিজ্ঞাসা করছি, একবার নিজের বাড়ি গিয়ে আয়নার সামনে দাঁড়ান, নিজেকে প্রশ্ন করুন, 15 বছর আগে বামফ্রন্টের অবসানের সময় আপনি কোথায় ছিলেন আর আজকে কোথায় এসে পৌঁছেছেন 15 বছরের মধ্যে। গত 3 বছরের হিসাব নিন, রাজ্যে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে অধিকাংশ সংখ্যালঘু, আর অধিকাংশ সংখ্যালঘু 95% সংখ্যালঘুর মধ্যে 99% বলছে খুন হবার পরেই আমরা সিবিআই তদন্ত চাই, আমরা পুলিশ চাই না, আমরা সিআইডি চাই না। মরছে মুসলমান, মারছে মুসলমান। সরকারি হসপিটালে যান সারা রাজ্য জুড়ে, হোমিওপ্যাথিক হসপিটালে যান সারা রাজ্য জুড়ে, সবচেয়ে বেশি সংখ্যক কারা? উত্তর একটাই, মুসলমান। থানার লকআপে চলে যান, সবচেয়ে বেশি কারা? উত্তর একটা, মুসলমান। পশ্চিমবঙ্গের যে কোনো জেলে চলে যান, সবচেয়ে বেশি কারা আছেন? সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে মুসলমান। মৃত্যুর হারের কথা চিন্তা করুন, শিশু মৃত্যুর কথা চিন্তা করুন, সবচেয়ে এগিয়েছে কারা? মুসলমান। সবচেয়ে কম বয়সে বিয়ে, কুমারী অবস্থায় বিয়ে, সবচেয়ে বেশি কারা? মুসলমান। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি কারা আজকে বিভিন্ন ধরনের রক্তাল্পতা রোগে ভুগছে, তারা কারা? উত্তর একটাই, মুসলমান। বকটুয়ে জীবন্ত শিশু এবং মহিলাদের পুড়িয়ে মেরে ফেলা হলো, তারা কোন ধর্মের ছিল? উত্তর একটাই, মুসলমান। 15 বছর আগে তো এ রাজ্যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেনি, এ রাজ্যে ডবল ইঞ্জিন সরকার ছিল না। 75 বছর ধরে যারা রাজত্ব করেছে তারা তো ধর্ম নিরপেক্ষ। আপনাদের মুসলমানদের জন্য চোখের জলে বুক ভাসিয়ে দিয়েছিলেন, ইমাম মুয়াজ্জিন ভাতা দিয়েছিলেন, দুর্গাপুজোর বিসর্জনের রুট বদল করে দিয়েছিলেন। ভাগ্যিস এখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলে ফেলেননি যে এবার দুর্গা ঠাকুর এলে পুরো ফ্যামিলিকে সঙ্গে নিয়ে আসা যাবে না, আমি ঠিক করে দেবো কারা কারা আসবে। তৃণমূল কংগ্রেস সব পারে। তৃণমূল কংগ্রেস দেবী দুর্গার পূজার উপাচার পর্যন্ত তৈরি করে দিতে পারে। স্বয়ং মহাদেবও ভয় পেয়ে গেছে যে কাণ্ড দেখলেন আপনি জগন্নাথ দেবকে কেন্দ্র করে হলো, তারপরে যদি এখানে আমার বউয়ের সঙ্গে হয় তো মারাত্মক অবস্থা। তাই আগে থেকে উনি নাকি কৈলাস পর্বত থেকে চিঠি পাঠিয়ে দিয়েছেন নবান্নে যে দুর্গাপুজো, দেবী দুর্গাকে তুমি যেভাবে স্যালুট দিয়েছ এ ভাবা যায় না, আমি তার জন্য তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। এই অবস্থার বাইরে আজকে পশ্চিমবঙ্গকে বেরিয়ে আসতে হবে। একটা সময় ছিল যখন স্বাধীনতা আন্দোলনের রণতরী অহিংস এবং সহিংস আন্দোলনের মধ্যে দিয়ে একটি নিশ্চিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছিল, তখন কিছু শ্রেণীর মানুষ আওয়াজ তুলল, মুসলিম লীগ कान में बीड़ी मुंह में पान, लड़के लेंगे पाकिस्तान, पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा। আবার কমরেডের নেমে পড়ে বললেন মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশন,
We want this right of self-determination. আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, আর তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। কত মিলনের গান, কত ঐক্যের পদযাত্রা, হিন্দু নগরা মুসলিম ওই জিজ্ঞাসে গুঞ্জন, বড় কান্ডারি ডুবিছে মানুষ সন্তান মরমার। কান্ডারিকে হুঁশিয়ারি দিতে দিতে, সম্প্রীতির পদযাত্রা করতে করতে, একই বৃন্দে দুটি ফুলের সন্ধান করতে গিয়ে 1947 সালের 15ই আগস্ট আমরা পরাজিত হলাম। আমরা ব্রিটিশ চতুর সাম্রাজ্যবাদী শয়তানের কাছে। দেশের বুকে নেমে এলো এক অভিশাপ, দেশ বিভাগের অভিশাপ। আর তারপর থেকে শুরু হয়েছে বিভাজনের রাজনীতি। ভারতের জাতীয় জনসমাজকে, পশ্চিমবঙ্গের জাতীয় জনসমাজকে বর্ণ হিন্দু বর্ণ ক্ষত্রিয়ের নামে, হিন্দু মুসলমানের নামে, আদিবাসী রাজবংশীর নামে, নমশূদ্র ব্রাহ্মণের নামে, কখনো শিয়া সুন্নির নামে আজকে টুকরো টুকরো করে তাদের ভোট ব্যাংক তৈরির এই ভিন্ন রাজনৈতিক খেলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা চাই পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গ থাকুক। মুর্শিদাবাদের দৃশ্য দেখলেন, একজন বিবাহিত হিন্দু মহিলা, তিনি দাঁড়িয়ে বিএসএফ জওয়ানকে বলছেন গুলি চালান, গুলি চালিয়ে আমার বুককে ঝাঁঝরা করে দিন। আমি আপনার হাতে মরতে চাই, কিন্তু আমি অন্য কারোর হাতে নিজের শরীরটাকে অপবিত্র হতে দিতে পারবো না। এটা মধ্যযুগের কথা মনে করিয়ে দিচ্ছে। ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলন হচ্ছে। আরে ওয়াকফ প্রপার্টি তো রায়গঞ্জে আছে, করণদিঘিতে আছে, গোয়ালপোখরে আছে। এগুলো কাদের জন্য? এগুলো বড় লোক মুসলমানের জন্য নয়, এগুলো কারো সম্পত্তি বাড়ানোর জন্য নয়, প্রমোটিং এর জন্য নয়, ফার্ম হাউস বানানোর জন্য নয়, রিসোর্ট বানানোর জন্য নয়। দরিদ্র মুসলমান, অসহায় মুসলমান মহিলা, অসহায় মুসলিম শিশু, অনাথ বাচ্চা, এতিমখানায় থাকা, আজকে তাদের জন্য সম্পত্তি ব্যয় করবার প্রয়োজন আছে। আজকে সেই সম্পত্তি কেড়ে নিচ্ছে কে? সমাজের মুষ্টিমেয় কিছু মানুষ ধর্মান্ধতার নামে। নরেন্দ্র মোদী তাদের পাশে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদী তাদের পাশে দাঁড়িয়ে ওয়াকফ বিল নিয়ে এসেছে, সংশোধিত আইন। অর্থাৎ ওয়াকফ সম্পত্তিকে চিহ্নিত করতে হবে, ওয়াকফ সম্পত্তি থেকে আসা আয়ের তদন্ত করতে হবে, বেদখল করা ওয়াকফ সম্পত্তিকে উদ্ধার করতে হবে, আর সেগুলোকে ছড়িয়ে দিতে হবে দরিদ্র প্রান্তিক মুসলমান ভাই বোনেদের মধ্যে। আর তার জন্য কিছু মানুষ আন্দোলন করল। আন্দোলন হলো মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের আন্দোলনের অপদৃশ্য, পুলিশ হাত জোড় করে দোকানদারদের রিকোয়েস্ট করছে, একটু শাটারটা তুলে দিন, আমি প্রাণে বাঁচতে চাই। চন্দন দাস, হরগোবিন্দ দাস, দুজন খুন হয়ে গেল। কারণ কি? তাদের কি অপরাধ ছিল? তারা ওয়াকফ বিলের সমর্থনে রাস্তায় মিছিল নামেনি, তারা শুধুমাত্র মারা গেল। তারা মাটির প্রতিমা তৈরি করতে, মাটির দেব মূর্তি তৈরি করত, তার কারণে আজকে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলার জনসন্তুলন বদলে গিয়েছে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে। যারা একদিন এই দেশটাকে নাপাক বলে, অপবিত্র বলে দেশ ছেড়ে চলে গিয়েছিল, যারা এটাকে দারুল হার্ব যুদ্ধভূমি বলে মনে করে, যারা আজও মনে করে সংখ্যা দিয়ে তারা ভারতবর্ষকে, পশ্চিমবঙ্গকে দখল করে নেবে, যারা প্রতিদিন হুমকি দিচ্ছে যে চিকেন নেককে দখল করব, আজকে তাদের আমরা ভারতবর্ষে কেন আসতে দেব? আপনি ভোটার লিস্টের দিকে তাকান, এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এসআইআর প্রক্রিয়াতেও আপনি দেখলেন পুলিশ দৌড়চ্ছে। সারা ভারতবর্ষের 12টি রাজ্যের এসআইআর, 12টি রাজ্যের মধ্যে কোথাও অগ্নিসংযোগ নেই, বিএলও অফিস ভাঙচুর, বিডিও অফিস ভাঙচুর নেই, জেলা শাসকের অফিসের সামনে তার জ্বালানো নেই, পথ অবরোধ নেই, হত্যা নেই, ভিন্ন রাজনৈতিক দলের উপরে আক্রমণ নেই, বিএলওর বাড়িতে গিয়ে তার স্বামীকে গুলি চালানোর ঘটনা নেই। অবিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ু, কেরল, এসআইআর সম্পূর্ণ হয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন হাম কিসি সে কম নেই। তিনি কালো কোট পরে পৌঁছে গেছেন সুপ্রিম কোর্টে।
মানে আরো জলটা ঘোলা করে দিয়ে এলেন। একে মা মনসা, তারপরে ধুনোর বন্ধ, একদম অবস্থার সম্পূর্ণ পরিবর্তন। আজকে এত মুসলমানের নাম বাদ যাচ্ছে কেন? তার কারণ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বিভাজনের রাজনীতি, তৃণমূল কংগ্রেসের সাম্প্রদায়িক রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন কিন্তু খুব বড়, আমাদের মতো চিকেন হার্টেড নয়। তিনি পুলিশকে যতই ভয় টয় দেখান, পুলিশ অফিসারের ওই তার অনুগত একজন শিষ্য আছেন, তিনি পুলিশের একদম মাকে বউকে পর্যন্ত টেনে নিয়ে চলে এসেছেন। পদস্থ পুলিশ কর্তা তাকে গ্রেপ্তার করবার সাহস দেখাতে পারেননি। পুলিশের প্রতি ভালোবাসা একদম রাজীব কুমারকে পৌঁছে দিয়েছেন রাজ্যসভায়। একদম কি প্রমোশন! আজকে সেই পুলিশের কি করুণ অবস্থা আপনারা দেখলেন মালদায়। এটা কারা করল? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার হৃদয়ে পড়ে যারা মারা গেছে তাদের কি অপরাধ? মারা যাওয়া তো কোনো অপরাধ নয়। যারা মারা গেছে তারাও তো কারোর বোন ছিল, কারোর মা ছিল, কারোর প্রেমিকা ছিল। তাদের নামটা একটু ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? তাদের নাম নিয়েই নির্বাচন করতে হবে। ইসি বলছে এটা সম্ভব নয়, মমতা দেবী বলছেন সব সম্ভব। রোহিঙ্গা, বাংলাদেশের সম্পূর্ণ রাজনৈতিক অরাজকতা যারা তৈরি করেছে, যারা কক্সবাজারের সৌন্দর্যকে ধ্বংস করে সেখানে ড্রাগের ব্যবসা চালু করছে, সারা ভারতবর্ষে কোথাও রোহিঙ্গারা ওয়েলকাম গেস্ট নয়। পৃথিবীর কোথাও কেউ রোহিঙ্গাকে স্বাগত জানায়নি, একমাত্র স্বাগত জানানো হয়েছে পশ্চিমবঙ্গে। কারণ এক অভূতপূর্ব রাজ্য। এই রাজ্যে আপনারা দেখতে পাবেন বাবার ছেলে ভোটার লিস্টে নাম আছে, দুজনের বয়সের মধ্যে পার্থক্য কত? বয়সের মধ্যে পার্থক্য 10 বছর। 10 বছরে বাবা, ভাবা যায়? মানে 9 বছর বয়স থেকেই এইরকম গুণধর পুত্রকে তো একটু দেখে সম্মানিত করা উচিত। আমরা ছোটবেলায় বিস্কুটের অ্যাড শুনেছিলাম, দাদু খায় নাতি খায়। আজকে আপনাদের ভোটার লিস্টে দাদু আছে, নাতিও আছে। দাদুর বয়স 42, নাতির বয়স 22, দুজনেই ভোটার। কি করে হলো কেউ জানে না। ভোটার লিস্ট খতিয়ে দেখা যাচ্ছে যে ধৃতরাষ্ট্র একজন ছিল মহাভারতে, আমাদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্র। সর্বজন নাকি শেষে 11 জনের সন্ধান পাওয়া গেছে। বলছেন প্রোডাকশন চালিয়ে গেছে 2 মাস অন্তর অন্তর। বয়স এসছে, সেই ভোটগুলো বাদ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এইসব চলবে না, এই আমার রাজ্যে আমি করতে দেব না। এই পরিস্থিতির মধ্যে নির্বাচন চলেছে। কিছুদিন পর্যন্ত চালালেন লক্ষ্মীর ভান্ডার। বললেন লক্ষ্মী, আমার লক্ষ্মীর ভান্ডার আছে, আমার পথশ্রী আছে, আমার কন্যাশ্রী আছে, আমার কি কি একটা সাথী নাকি ওই সাইকেল চলে, সাইকেল, ওখানেও কেলেঙ্কারি। আমাদের পার্টি অফিসে এসেছিলেন সমস্ত সাইকেল ডিলাররা। তারা এসে বললেন যে সবুজ সাথীর যে সাইকেল দেয়া হচ্ছে, আমরা তো সাইকেলের ডিলার, আমরা একই দামে সাইকেল দিতে পারি। আমরা তো গভর্নমেন্টকে ট্রেড লাইসেন্স দিচ্ছি, আমরা তো সেল ট্যাক্স দিই, আমাদের অপরাধ কোথায়? আমরা ওই দামে সাইকেল দেব। কিন্তু কে সাইকেল দিল আজ পর্যন্ত জানা গেল না। আর সাইকেলের যে স্বাস্থ্য, তা প্রধানমন্ত্রী আপনাদের রাজ্যের মতো। বাড়িতে মা দাঁড়িয়ে আছে, মেয়ে সাইকেল নিয়ে আনতে গেছে, সঙ্গে গেছে বাবা। বলছে মেয়ে আজকে সাইকেল পাবে। বাবা আনন্দের সঙ্গে মেয়ের সঙ্গে গেছে। অনেকক্ষণ তাই রোদের মধ্যে দাঁড়িয়ে মা মেয়ের দেখা পাচ্ছেন না। দুপুর 2:30-টের সময় মেয়ে বাড়ি ফিরল, সঙ্গে বাবা। কোথায় সাইকেল? ভ্যান রিক্সায় চাপিয়ে সাইকেলকে নিয়ে আসতে হচ্ছে, কারণ সাইকেল অসুস্থ, তাকে সুস্থ করবার জন্য আবার টাকা দিতে। 40,000 চাকরি বিক্রি করে দিয়েছে আপনাদের। বলছেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে সন্তুষ্ট থাকবেন বাংলার মহিলারা। আরে কার টাকা? কে কাকে টাকা দেবে? এই টাকা আপনার টাকা, আমার টাকা। যে টাকা আমরা আমাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করে প্রত্যক্ষ ও পরোক্ষ করের মধ্যে দিয়ে রাজ্যের কোষাগারে জমা করেছি, তার টাকা।
নরেন্দ্র মোদী যে টাকা দিচ্ছেন সেই টাকা কার টাকা? বিজেপির টাকা নয়, কারোর জমিদারির টাকা নয়, কারোর রাজবাড়ার টাকা নয়, সেই টাকা আপনাদের টাকা। আপনাদের টাকা আপনাদের কাছে ফিরে আসবার মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। একজন প্রধান পঞ্চায়েতে তিনি বলছেন যে আমি কি অন্যায় করেছি বলুন তো তৃণমূল কংগ্রেস, আমি কি অন্যায় করেছি? হ্যাঁ, আমার দোতলা বাড়ি আছে, কিন্তু আমার দুটো ছেলে বড় হচ্ছে, তাই দুই ছেলের বিয়ে দেব, তার জন্য আবাস যোজনার দুটো ঘর আমি নিয়ে নিয়েছি। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস।